আমরা পড়ছি বায়োটেকনোলজি ক্লাস 12 এর পার্ট আজকে 8। প্লাজমিডের গঠন আমরা দেখেছি, প্লাজমিড দিয়ে কিভাবে জিনকে ট্রান্সফার করা হয়, অর্থাৎ প্লাজমিড কিভাবে জিনকে বহন করতে পারে সেটা আজকে দেখব। ধরো আমার কাছে একটা গাজর রয়েছে, গাজর কি তৈরি করতে পারে একটা ভিটামিন এ তৈরি করতে পারে খুব বেশি। তো আমি চাই যে আমার গাজর আমি যে ক্ষেতের মধ্যে গাজর লাগাবো সেটা কি করবে, ভিটামিন এ তৈরি করবে তো বটেই, সঙ্গে ও যাতে তৈরি করতে পারে ভিটামিন ই, ভিটামিন কে, এরকম আমার দুটো বৈশিষ্ট্য ধরো এক্সট্রা চাই। তাহলে আমি কি করবো? তাহলে ওই গাজরের মধ্যে এমন কোনো জিন বাইরে থেকে এনে দিতে হবে যারা কি করতে পারবে না ভিটামিন কে, ভিটামিন ই এগুলো আলাদা করে তৈরি করতে পারবে। তো সেরকমই ধরো আমি PBr322 গঠন তোমাদের দেখিয়েছি, PBr322 গঠন দেখিয়েছি। PBr322 দিয়ে কিভাবে জিন ট্রান্সফার করা হয় সেটা দেখবো। এবার এটা দিয়ে অনেক জিনই ট্রান্সফার করা হয়, তবে আজকে যে জিনটা আমি দেখাচ্ছি সেটা হলো হার্পিস সিমপ্লেক্স ভাইরাস এর টিকে জিন। হার্পিস সিমপ্লেক্স ভাইরাসের টিকে জিন ফুল ফর্মটা লিখে দিচ্ছি। ফুল ফর্মটা হলো হার্পিস সিমপ্লেক্স ভাইরাস, আর টিকে ফুল ফর্ম হলো থাইমিডিন কাইনেজ। এই জিনকে কি করে PBr322 এর মাধ্যমে ট্রান্সফার করা হয় সেটা দেখব। হার্পিস সিমপ্লেক্স ভাইরাস একটা ভাইরাস, তাহলে এর জিনটা একদম ছোট নয়। তাহলে আমি প্রথমে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর বৈশিষ্ট্য বলার সময় কি বলেছিলাম, প্রথমে আমার যে বৈশিষ্ট্য চাই, আমার টার্গেট জিন কোনটা, থাইমিডিন কাইনেজ জিন। তাহলে আমি একে আইডেন্টিফাই করলাম, কার মধ্যে পাবো, হার্পিস সিমপ্লেক্স ভাইরাসের মধ্যে পাবো। সেই হার্পিস সিমপ্লেক্স ভাইরাস আমার আইডেন্টিফাই কমপ্লিট। তাহলে আইডেন্টিফাই করার পর তারপর আমাকে কি করতে হবে, এর সমস্ত ডিএনএ কি করে নিতে হবে, সব ডিএনএ এক্সট্রাক্ট করে নিতে হবে বা বাইরে বের করে নিতে হবে বা আহরণ করতে হবে। তো সমস্ত ডিএনএ বাইরে বের করে নিলাম, আর বের করে নেওয়ার পরে আমার কি চাই, সম্পূর্ণ ডিএনএটা চাই না, থাইমিডিন কাইনেজ জিনটা চাই। থাইমিডিন কাইনেজ জিনটা চাই, এটা দেখা যায় 3.5 কিলো বেস পেয়ার পর্যন্ত হতে পারে এর সাইজ। যে থাইমিডিন কাইনেজ এই জিনটা এর সাইজ 3.5 কিলো বেস পেয়ার। তাহলে প্রথমে হার্পিস সিমপ্লেক্স ভাইরাসের ডিএনএ এক্সট্রাক্ট করব, এক্সট্রাক্ট করে তার মধ্যে থেকে থাইমিডিন কাইনেজ জিনটাকে বের করে নেব। এবার থাইমিডিন কাইনেজ জিনই কেন, অন্য কোনো জিন কেন নয়, এর কোনো একটা বিশেষ নিশ্চয়ই বৈশিষ্ট্য রয়েছে। থাইমিডিন কাইনেজ যে জিনটা এ দেখা যায় ডিএনএ সিনথেসিসে খুব ভালো কাজ করতে পারে, ডিএনএ সিনথেসিসে একটা বিশেষ ভূমিকা পালন করে। খুব বেশি ডিটেইলসে যাচ্ছি না। তো এবার PBr322 যে ওর বৈশিষ্ট্য কিরকম সেটা আগে দেখি। এটা জিনিসটা তোমরা লিখে নেবে খাতায়, ফুল ফর্ম গুলো বইতে হয়তো পাবে না। তো প্রথমে আমি PBr322 কে এখানটায় আঁকছি। PBr322 গোল মতো একটা প্লাজমিড, এটা কি না, PBr322। এই যে প্লাজমিডটা এর রয়েছে দুটো পার্টিকুলার স্থান, কি কি স্থান না, একটা টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্স পার্ট, এটা কি এখানে রয়েছে ব্যাম H1, আর এই পুরো পার্টটা কি টি টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্স পার্ট। আর এই পাশে রয়েছে কি, এটা ডিফাইন্ড কালিতে করছি তোমাদের জন্য, এই টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্সটাকে রেড কালিতে দেখালাম, আর অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্সটাকে দেখাচ্ছি। অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্স জিনটাকে দেখালাম গ্রিন কালারে, এটা অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্স। আর এখানে অবভিয়াসলি একটা কি রয়েছে, অরি বা অরিজিন অফ রেপ্লিকেশন রয়েছে, এটা ছাড়া কাজ হবে না। ঠিক আছে, এবার আমার কার থেকে আমি আমার দরকারি জিনটা পাবো না, হার্পিস সিমপ্লেক্স ভাইরাস। তো হার্পিস সিমপ্লেক্স ভাইরাসকে রাখছি এখানে। ধরো এটা হার্পিস সিমপ্লেক্স ভাইরাসের
সম্পূর্ণ ডিএনএ। হার্পিস সিমপ্লেক্স ভাইরাসের ডিএনএ হলো এটা, হার্পিস সিমপ্লেক্স ভাইরাস ডিএনএ। ঠিক আছে, এবার হার্পিস সিমপ্লেক্স ভাইরাস ডিএনএ থেকে আমার কি চাই, এখানে ব্যাম H1, এখানেও একটা রেস্ট্রিকশন সাইট রয়েছে ব্যাম H1, সেটা দিয়ে কাট করে আমি টিকে জিন অর্থাৎ থাইমিডিন কাইনেজ, একে ব্র্যাকেটে টিকে লিখে নিয়েছি, এই টিকে জিনটাকে আলাদা করা। টিকে জিনটা দেখা যায় মোটামুটি, টিকে জিনটা মোটামুটি 3.5 কিলো বেস পেয়ার, অর্থাৎ এটাকে ব্লু কালিতে করলাম যাতে তোমাদের সুবিধা হয়। তাহলে এটা হলো 3.5 কিলো বেস পেয়ার টিকে জিন। এবার আমার PBR322 রয়েছে। এবার আমি আরেকটা জিনিস চাই, আমি যে নতুন অর্গানিজম বা জীবটা তৈরি করব, আমি চাই সে যেন অ্যাম্পিসিলিনের রেজিস্ট্যান্ট হয়। তাহলে আমি কোথায় কাট করব, এখানকার যে রেস্ট্রিকশন এনজাইমগুলো ছিল যেমন PST, PVU1, সেখানে কাট করব। যেমন এখানে রেজিস্ট্যান্ট রয়েছে, কিন্তু মানে রেস্ট্রিকশন সাইট রয়েছে, এখানে কি কি রয়েছে, PVU1 রয়েছে, তারপর রয়েছে PST1 এখানটায় রয়েছে। আমি আমার যে লাস্ট প্রোডাক্টটা হবে, যে অর্গানিজম বা জীবটা তৈরি করব, তাকে আমি চাই সে যেন অ্যাম্পিসিলিনের প্রতিরোধী হয় বা অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট হয়। তাহলে কি আমার এখানে কেটে দিলে চলবে? এখানে কাটলে কি হয়ে যাবে, এই জিনটা আর কাজ করবে না, তাহলে আমার সেটা চলবে না। তাহলে আমাকে কোথায় কাটতে হবে, না টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্ট পার্টে কাটতে হবে। তো সেখানে ব্যাম H1 কি করবে, কাট তৈরি করবে। কাট তৈরি করলে কিরকম হবে দেখতে, ব্যাম H1 যদি কাট তৈরি করে তাহলে দেখা যাবে ওখানে একটা স্টিকি এন্ড তৈরি হবে। স্টিকি এন্ডটা কিরকম, এরকম একটা স্টিকি এন্ড তৈরি হবে। আর টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্টকে এঁকেছিলাম রেড কালার দিয়ে, তাহলে রেড কালার দিয়ে এখানটায় কি করে দিই, এদিকে রেড কালার হলো। তাহলে টেট্রাসাইক্লিন জিনের যে পার্টটা সেটা দেখো ভাগ হয়ে গেল। আর বাকি যে অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট রয়েছে ওই পার্টে কিন্তু কোনো অসুবিধাই রইল না। তো অ্যাম্পিসিলিন পার্টের রেজিস্ট্যান্টটা এইভাবেই রইল, একে আমি কাটিনি, তাহলে AMPR এটা রয়ে গেছে। টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্ট পার্টটা স্প্লিট করে গেছে বা কেটে গেছে, এখানটায় রয়েছে অরি। এবার এই যে টিকে জিনটা পেয়েছি, এই টিকে জিনের সঙ্গে এইটা মানে এই পার্টটা আর এইটা একসঙ্গে জোড়া লাগানো হয়। জোড়া লাগানো হলে কি করা হয়, এর মধ্যে প্রথমে এই জিনটাকে কাছাকাছি আনা হয়, আনা হলে তারপরে কি করা হয়, এখানে ডিএনএ লাইগেজ এনজাইম দিয়ে দেওয়া হয়। ডিএনএ লাইগেজ কি করতে পারে, এই জিনটাকে এখানটায় যুক্ত করে দিতে পারে। তো এই যে দুটো জিন এখানটায় ডিএনএ লাইগেজ যদি যুক্ত করি, এখানে যদি ডিএনএ লাইগেজ যুক্ত করে দিই, তাহলে প্রোডাক্টটা কিরকম পাবো, না এই PBR322 এরকম রইল। এরকম থাকার পরে এই যে স্টিকি এন্ডটা তৈরি হয়েছে, এই এন্ডের স্থানে এখানে এই ব্লু জিনটা ঢুকে যাবে। এটাও ডাবল স্ট্যান্ডার্ডই ছিল, আর এই স্ট্যান্ডটা হলো নতুন করে ঢোকা, এটা হলো টিকে জিন। আর এখানে যে টেট্রাসাইক্লিন পার্টটা রইলো সেটা হয়ে যাবে ইনঅ্যাক্টিভ পার্ট। টেট্রাসাইক্লিনের পার্টটা এখন আর কোনো কাজ করবে না। এখানে টেট্রাসাইক্লিন আর অল্প পার্ট হয়ে গেছে, ঢেকে রয়ে গেছে, যেটা কোনো কাজের নয় এখন আলটিমেটলি। তারপর এখানে যে অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট পার্টটা ছিল AMPR সেটা থাকবে, আর এখানে অরি রয়েছে। তাহলে এই যে দুটো মিলিয়ে দিলাম, মিলিয়ে দেওয়ার পরে দেখা গেল টিকে জিন অ্যাক্টিভ রয়েছে, অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট জিনটা অ্যাক্টিভ রয়েছে, অরি পার্টটা অ্যাক্টিভ রয়েছে, শুধু টেট্রাসাইক্লিন পার্ট যেটা ছিল সেটা কিন্তু আর অ্যাক্টিভ রইল না। অর্থাৎ নতুন যে জিনটা পেলাম সেখান থেকে টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্স আমি পাচ্ছি না। এবার এই যে জিনটা, আমি এই সাইডটা একটু মুছে নিচ্ছি এর পরের পার্টটাকে দেখানোর জন্য। ধরো এই পার্ট এর তারপরে স্টেপ, এটা ছিল আমাদের এদিকে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর স্টেপ,
এখানে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর স্টেপ, এই দুজন মিলে দু সাইড থেকে শুরু করবে, খাতার এই সাইডে আর এই সাইডে শুরু করবে, এটা মাঝখানে আসবে প্রোডাক্টটা। তারপর এখান থেকে ধরো একটা ব্যাকটেরিয়া রয়েছে যে কি না অ্যাম্পিসিলিন সাসেপ্টেবল, AMPS। এই অ্যাম্পিসিলিন সাসেপ্টেবল যে জিন, সেটা ধরো এর নরমাল ক্রোমোজোম রয়েছে, এর মধ্যে আমি এটাকে ইন্ট্রোডিউস করলাম। এই যে পুরো কাজটা, যেহেতু ওর ব্লু কালারের টিকে জিন দিয়েছি, তাহলে আমি সম্পূর্ণটাকে রিপ্রেজেন্ট করছি ব্লু কালারের একটা প্লাজমিড হিসেবে। এই প্লাজমিডটা আমি এর ভেতর ঢুকিয়ে দিলাম। এই যে পরবর্তী প্লাজমিডটা হলো, তাহলে এই যে ঢুকিয়ে দিলাম, ধরো এটা তো আগে এস ছিল, যখন নীলটা ছিল না, যেহেতু এটার সঙ্গে এটা যোগ করলাম, প্লাস করে দিচ্ছি, এটার সঙ্গে এটা যোগ করে দিলে কি হবে, এই যে যেটা অ্যাম্পিসিলিন সাসেপ্টেবল অর্থাৎ যার অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট নেই, তার সঙ্গে যদি এটা যোগ করি, তাহলে সমান সমান দিয়ে কি পাবো, এই যে নতুন ব্যাকটেরিয়াটা, এই যে ব্যাকটেরিয়াটা ছিল, সে কি হবে না এই নতুন প্লাজমিড, যে প্লাজমিডটা তৈরি করেছি, একে নীল দিয়ে দিলাম, এই নীল কালারটা হলো নতুন, আর এ হয়ে গেল AMPR, এই কিন্তু ছিল S, হয়ে গেল AMPR, আর কি হবে TK জিন এর মধ্যে থাকবে। আর কি থাকবে, ও নরমাল যা জিন ছিল সেই জিনটা অবশ্যই থাকবে। তাহলে কি দেখা গেল, হার্পিস সিমপ্লেক্স ভাইরাসের টিকে জিনকে আমি পৌঁছে দিলাম একটা এমন ব্যাকটেরিয়ার মধ্যে যার মধ্যে অ্যাম্পিসিলিনের প্রতি কোনো রেজিস্ট্যান্স ছিল না। এবার দেখা যাচ্ছে যখন এই রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে আর টিকে জিনও তৈরি করতে পারছে, এই যে ব্যাকটেরিয়াটা একে কালচার করে দেখা যায় অনেক এমন বায়োটেকনোলজিক্যাল ওয়ার্ক রয়েছে যেখানে এটাকে কাজে লাগানো হবে। এছাড়াও তোমাদের আরো অনেক প্লাজমিড রয়েছে যেগুলোকে নতুন করে তৈরি করা হয়েছে, যেমন TUC19, তারপর TBR322 থেকে কতগুলো প্রোডাক্ট এখন নতুন করে আবিষ্কার করা হয়েছে। এবার আমাদের বিভিন্ন কাজের জন্য প্লাজমিড রোজ রোজ আবিষ্কার করেই থাকে, ঠিক আছে। বেশিরভাগই আমাদের ঔষধ উৎপাদনের ক্ষেত্রে কিন্তু এটা ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে এই গেল আমাদের প্লাজমিডের সাহায্যে কিভাবে কোনো জিনকে পাঠানো হয় বা ভেক্টরের সাহায্যে কিভাবে জিন ট্রান্সফার করা হয়, সেটা মোটামুটি একটা সংক্ষিপ্ত বিবরণ।